নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম। আসলে আশা হয় না, আমি জানি। তাতে আমার হয়তো অনেকে ভাববেন যে হ্যাঁ, ইউটিউব চ্যানেল হলে সবাই রিচের কথা ভাবে, কিন্তু আসলে আমার উদ্দেশ্যটা এটা নয় যে আমি রিচ বা এই সমস্ত, মানে যাই হোক, আমি না অতটা বুঝিও না এই ব্যাপারটা, যে এই সমস্ত করা বা তাতে আমার কোনো প্রফিটের ব্যাপার। আমি সত্যি কথা বলছি, আমি এই ব্যাপারটা বুঝিও না। আর আমার উদ্দেশ্যটা মেইনলি এটা নয় যে আমি এই চ্যানেলটা খুলে আমি নিজস্ব কোনো মানে লাভ বা মানে ফায়দা যেটাকে বলে সেগুলো গেইন করব। আমার এটার উদ্দেশ্যটাই পরিষ্কার, এটার নামটা দিয়েই, যে আমি কিন্তু একদমই মানে ভীষণভাবে চাই যে যারা আমার মতো ছোটোখাটো, শুধু আমি যে ধরনের স্ট্রাগল করেছি সেই ধরনেরই নয়, যে কোনো প্রকারের স্ট্রাগল করেছে তার থেকে যদি মানসিক বা কোনো প্রকারের একটুও মানে সুবিধে তারা পান, তাহলে পরেই সেটাই আমার হবে প্রাপ্তি। আর আসলে দুটো ছোটো বাচ্চা, তাদের সারা বছর পড়াশুনো থাকে, আরও অন্যান্য আমার নিজের ব্যস্ততা, নিজের শরীর। আজকাল শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বুঝতে পারছি। বয়স বাড়ছে, হয়তো অনেক রকম মানে শারীরিক স্ট্রাগল, আমি দুর্বল হয়ে পড়ছি সেই স্ট্রাগলগুলো করতে গিয়ে। মানে আমার মনে হচ্ছে যে এটা বোধহয় খুব কষ্টকর, কিন্তু করতে তো হবেই। আমার বাচ্চাগুলো এখনও ছোট, তাদের জন্য আমাকে করতেই হবে। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি সেই রকম মানে কি বলবো, আপনাদের আশীর্বাদ বলবো বা যাই হোক, আপনারা যদি ভালোবাসেন যে হ্যাঁ, না দিদি, বোন বা যেই বলো, যে তুমি এটা একটু তোমার জীবনের স্ট্রাগলটা আমাদেরকে বলো, তাহলে তাতে আমরাও একটু হলেও আমরা মনে সাহস পাই। সেটা থেকেই আমি বলবো যে আপনারা এই আশাগুলো রাখলেই হয়তো আমার এই মানে কঠিন সময়গুলো ভালোভাবে কাটবে। আমি সত্যি কথা বলছি, আমার ভালো লাগে যে কোনো আমি যাই ফেস করি না কেন, সেটা থেকে যদি মানে 0.1%ও কারোর একটু হেল্প হয়, আমার সত্যি বলছি ভীষণ মন থেকে আনন্দ হয়। আমি এই যে মানে শারীরিক বিভিন্ন রকমের কষ্ট, তার সাথে সাথে আমার বাচ্চাটার, ছোটোটা জানি যার কথা বলি, যে ছোটো ছেলেটার যে সমস্যা, সেগুলোর সাথে লড়তে লড়তে মেয়েটারও দেখুন, প্রত্যেকটা বাচ্চারই কিছু না কিছু সমস্যা হয়, সেরকম ওরকম কিছু সমস্যা না, নর্মালি কিছু কিছু সমস্যা তো বয়সের সাথে সাথে হয়ই। মেয়ে আমার 10 বছরের, 10+ হয়ে গেল, তো ওরও কিছু কিছু মানসিক সমস্যা, কিছু অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছে, যেগুলোর সাথে ও ডিল করছে। পড়াশুনোজনিত কিছু সমস্যা হচ্ছে, যেগুলোর সাথে ওর সাথে ডিল করতে হচ্ছে। তার সাথে সাথে ছেলের সমস্যা, তার সাথে সাথে আমার সমস্যা, তার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও বয়স হচ্ছে, কিছু কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে, সেগুলোর সাথেও ডিল করা। এত কিছু করতে গিয়ে না সত্যি এই ভিডিও করার টাইমটা হয়ে ওঠে না, সত্যি হয়ে ওঠে না, ক্লান্ত হয়ে যাই। আর যখন ক্লান্ত থাকি, মানে একটু ফাঁকা সময় পাই না, খুব কমই পাই, সেই সময়টা মনে হয় কি একটু ঘুমোই। আসলে সত্যি খুব ক্লান্ত থাকি, সেই জন্যই মনে হয় যে একটু ঘুমোই। আর বললাম না, শরীরটা এখন অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে আমি পারছি না, এরকম কিছু কিছু জিনিস হচ্ছে, যার জন্য ওই রেস্টটা সেই সময় আমার মনে হয় খুব জরুরি, যে ওই রেস্টটা পেলে হয়তো আমি আরেকটু মানে নেক্সট স্টেপ কাজগুলো করতে পারবো। এই কারণবশত ওই রেস্টটা নিয়ে নিই। আর সত্যি কথা, এখন খুব ঘুম পাচ্ছে আজকাল, মানে আজকে থেকে নয়, প্রায় হয়ে গেল আমার 3-4 মাস ধরে। আমার এতটাই ক্লান্ত লাগে যে আমি চোখটা মানে খুলে রাখতে পারি না, কিন্তু রাত্রে সেটা হচ্ছে না, দিনের বেলা হচ্ছে। মাঝখানে আমি আবার ওই যে এর আগেও আপনাদের বলেছি যে আমি সব কন্টিনিউ করি না স্লিপিং পিল, কিন্তু মাঝে মাঝে আমি
এরকম করি যে ধরুন 3-4 মাস ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে আমি হয়তো একটা পাতা খাই, মানে 5 দিন পর পর খাই, তারপরের 5 দিনটা একদিন বাদে একদিন করে খাই, এরকম করে করি। তাই করলামও, কোর্সটা কমপ্লিট করলাম, করে এখন একটু রাত্রে ঘুম ব্যাপারটা একটু ঠিক হচ্ছে। কিন্তু দুপুরবেলাও যে মানে আমার দুপুরবেলা না, মোটামুটি ধরুন কী হচ্ছে, আমি প্রেশারের ওষুধটা খাচ্ছি, আমার মনে হচ্ছে কি যে বাবারে বাবা, আমার তখন একেবারে শুতেই লাগবে 8 ঘন্টা, কিন্তু আমার শুতেই হবে, এরকম অবস্থা। প্রচণ্ড মানে চোখ ভেঙে ঘুম আসছে, চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। এখন জানি না এটা কেন, এটা এটার সাথে এটা না, কোনো রিলেশন আমি খুঁজে পাচ্ছি না, জানি না। পরবর্তীতে এর মধ্যে গেছিলাম ডাক্তারের সাথে কনসাল্ট করতে, কিন্তু ডাক্তারকে এই কথাটা বলাও হয়নি। আমার বডি পেইন জনিত একটা খুব সমস্যা হচ্ছে, সেটা আমি বলেছি। যে সমস্যাটার জন্য আমাকে বলা হয়েছে যে বোন স্ক্যান করার জন্য, আমি আসলে এবার ওরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। আর ওই মানে নেক্সট বার যেবার যাবো, আর 2-3 মাস পরেই যাব, মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই যেতে হবে। জানুয়ারি টাইমটা আমার একটু ফাঁকা আছে, ওই সময় যাব। তো তখন আমার হোল বডি টেস্টগুলো করতে হবে। তাহলে একটা বোন স্ক্যানের জন্য তখনই না হয় 2 মাস পর করে নেবো, একবারে হয়ে যাবে। আর সেই জন্য ওটা করিনি। এবার নেক্সটে যাবো যখন, তখন ওটা করবো, দেখা যাক কী হয়। আর ডাক্তার বলল যে মনে হচ্ছে না যে আমার পুনরায় মানে রিভিল করছে আমার মেইন অসুখটা, কিন্তু তবুও একটা চেক আপ করে নেওয়া, টেস্ট করে নেওয়া, যদি না হয় তাহলে পরে নেগেটিভ আসলে পরে আমারকে রিউমেটোলজিস্টের কাছে রেফার করবেন, যে ব্যথাজনিত ডাক্তার যারা, তাদের কাছে গিয়ে তখন দেখা যাবে। এখন দেখা যাক, ওটা তো ওরকম আছে। বর্তমানে আমার ছেলেকে আপডেটেড বলা হয়েছে, বেশ কয়েক মাস, 3-4 মাস ওকে আবার করা হলো, মানে থেরাপি দেওয়া হলো। তারপরে বলা হয়েছে একদমও এইজ ওয়াইজ আপডেটেড, সেজন্য এখন ওকে কোনো থেরাপি দেওয়া হচ্ছে না। কিন্তু গত মাসে মানে সেপ্টেম্বরের শেষের দিকে আমার ঠাকুমা শাশুড়ি মারা যায়। তারপরে মানে পুজোর পরে মানে ব্যাপারটা না কন্টিনিউ ছিল। পুজোর পরে আমি চেক আপে যাই, সেখান থেকে এসে মানে মোটামুটি ওভারঅল মাসখানেক ব্যাপারটা হয়ে গেছে কি, ওকে আমি কোনো থেরাপি, কোনো কিছু, কোনো দিকে নজরই দিতে পারিনি। ও শুধু ওই হয়তো যেটুকু স্যাররা আসছিলো, ম্যামরা আসছিলো, তাতে যেটুকু হোমওয়ার্ক দিচ্ছিলো ওটা হয়তো করলো নিজের যেটুকু, ওইটুকুই। আর বাদবাকি গোটা টাইমটাই ও টিভি দেখে কাটাচ্ছিলো, নইলে মোবাইল। যার এফেক্টটা পড়েছে, আমি থেরাপিস্টের কাছে গিয়ে বললাম এবার ব্যাপারটা। তো তাতে উনি বললেন যে দেখুন, পৃথিবীর সমস্ত মানুষেরই হয়, রুটিন ব্রেক হয়। নর্মাল মানুষ হয়তো সেই রুটিন ব্রেকটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে, মানে বুঝে যায় যে হ্যাঁ না ঠিক আছে, কিন্তু আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু ওদের কাছে ওই ওয়েটা জানা নেই, সেই জন্য ওরা অ্যাডজাস্ট করতে একটু টাইম নেয়। আর সেই কারণেই একটু সময় তো লাগবে, কিন্তু হয়ে যাবে ঠিক। তাই সেই আশায় আছি, হয়তো বা ঠিক হবে। কিন্তু এখনও একটু আছে, বুঝতে পারছি যে একটু প্রবলেমটা আছে। মানে ডাকলে হয়তো 5 বার ডাকলেও ও সাড়া দিচ্ছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। ও অন্য জগতেই হারিয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য কোনো প্রবলেম ওর এই মুহূর্তে নেই, সবই মোটামুটি স্টেবল। কারণ এদের তো লাইফ টাইম প্রবলেম, এগুলো তো একদম ফুল স্টেবল মানে হওয়াটা একটু অসুবিধেই। যতদিন না ওর নিজের বয়স হচ্ছে, প্রপার ও বোধ শক্তি হচ্ছে, ততদিন অবধি মানে নিজেকে নিজে যতদিন না ট্রেন করছে, নিজেকে নিজে যতদিন না থেরাপি দিচ্ছে, বা আমার এটা অসুবিধা, তাহলে আমাকে এই থেরাপিটা আবার প্র্যাকটিস করতে বা এইগুলো করতে হবে, এই ব্যাপারটা নিজে যতদিন না করছে, ততদিন অবধি তো এই সমস্যাগুলো ওকে ফেস করতে হবে। কারণ যখন নিজে বুঝে যাবে ওর সমস্যা কোনটা, আর ওই সমস্যাটার সমাধানগুলো যে ওর লাইফে যেগুলো প্র্যাকটিস করছে সেগুলোর মধ্যে কোনটা, ততদিন অবধি তো একটু স্ট্রাগল চলবেই। দেখি, এখন এভাবেই চলছি। তাই বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে সেরকম যে খুব টেনশন, সেরকম ব্যাপারটা আমার নেই। নর্মাল থেরাপি যা ছোটোখাটো কিছু জিনিস না ওদের হতে থাকে, সেগুলো এইজ ওয়াইজ হয়। যেমন এখন কিছুদিন আগে ওর একটা মানে হঠাৎ করে রিলেশন নিয়ে সমস্যা হয়েছিল। ও বুঝতে পারছিল না যে মেইন ব্যাপার হচ্ছে, যেমন কি বলবো,
হাজব্যান্ড ওয়াইফ এই জিনিসটা কী। ও হাজব্যান্ড ওয়াইফ বলতে মানে ওর কাছে যেমন হাজব্যান্ড ওয়াইফের উদাহরণস্বরূপ ওর বাবা আর মা ছিল। এবার ঘটনাচক্রে আমার মা বাবা দুজনেই গত হয়েছেন। ওর কাছে মামা বাড়ি মানে ওর যখন 2.5 মাস বয়স তখনই আমার বাবা মারা যান, যার জন্য ওর কাছে মামা বাড়ি বা মায়ের বাড়ি বলতে কিচ্ছু নেই। ও দেখেইনি, ওই 2.5 মাসেই দেখেছে, আর কোনোদিনও মানে বোঝেনি ব্যাপারটা এটাই যে রেগুলার একটা মামা বাড়িতে যাওয়া, দাদুর বাড়িতে যাওয়া, দাদুদের সাথে টাইম স্পেন্ড করা, দাদু দিদা আছে আদর খাচ্ছে, এই বিষয়টা ওর সাথে ঘটেনি। আমার মেয়ে যেটা তাও একটু পেয়েছে, ও কিন্তু একদম পায়নি। সেই জন্য ওর কাছে আমার মা বাবা একদম মানে ব্ল্যাঙ্ক। আমার মা এবং আমি আমার শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকি। সেই জন্য ও এটা ভেবে নিয়েছিল যে ওর বাবা এবং মা দুজনেই একই মায়ের গর্ভজাত সন্তান। ও এই বিষয়টা ভেবে নিয়েছিল এবং তার থেকে ওর ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, যেটা আমি জানি না যে অন্য কারোরও হবে কি না বা হয় কি না, কিন্তু ওর ভিতরে হয়েছিল যে ও এবং ওর দিদি এরা দুজনও কিন্তু একই মায়ের সন্তান, তাহলে এই রিলেশনটাও হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, মানে ওর আর ওর দিদির রিলেশনটা। মানে ও একটা বিশাল কনফিউশনে ছিল যেটা কী করতে হয়। এবং আমি এটা যেদিন ওর কাছ থেকে শুনি বা বুঝি যে ও এই জিনিসটা বুঝে বসে আছে, সেদিন আমি খুব টেনশনে পড়ি যে আমি ওকে কী করে বোঝাবো, কিচ্ছু বুঝে উঠতে পারিনি। তারপর আমি আবার ডক্টর জাবরুল ইসলামের সাথে কথা বলি, তখন উনি আমাকে বোঝান যে ব্যাপারটা। আর আমার একটা ফল্টও বলতে পারেন বা কি বলবো, আমার লাইফের এত কিছু গেছে যে সেই সময় আমি সব কিছু সেট করে উঠতে পারিনি। বাচ্চাদেরকে, যেটা আমি ডক্টর ইসলামের কাছ থেকে জানলাম, যে বাচ্চাদের জীবনে এই অনেক কিছু না খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা বুঝি না। যেমন ধরুন পুতুল খেলা, রান্নাবাটি খেলা। আমার মেয়ে বা আমার মেয়ে একটু আধটু খেলেছে, একদম খেলেনি তা না, কিন্তু আমার ছেলে একেবারেই কোনো দিনও খেলেনি এ ধরনের খেলা, যার জন্য ওর কাছে মানে ফ্যামিলি ব্যাপারটা ক্লিয়ার। শুধুমাত্র এই যাও দেখতে পাচ্ছে বাবা মা দাদা ঠাকুমা, দাদু ঠাকুমা এরাই, এটাই হয়, এই বোধটুকুই ওর আছে। পিসিরা আসছে হ্যাঁ, কিন্তু এরা আউটসাইডার। ও কিন্তু হয়তো এটাও জানে না যে এই পিসিরা ওর ঠাম্মির মানে গর্ভজাত সন্তান, ওর বাবা আর এই পিসিরা, মানে ও পিসি বলে, কিন্তু ওর যেহেতু ওটা নিয়ে কোনো কোয়ারিই নেই যে এরা কারা, এদের সাথে আমাদের রিলেশন কী, কীভাবে রিলেশনটা তৈরি হলো, এই ব্যাপারের কোনো কোয়ারি নেই। তারা আসে ভাবে যে এরাও পরিচিত, যেমন অন্যান্যরা আসে 2 দিন থাকে চলে যায়। আচ্ছা, এরকম তো আরও অনেকে আসে, শুধু তো ওর নিজের পিসিরা আসছে তা না। সেজন্য ও কিন্তু এটা নিয়ে ভাবেই না। ওর এবার কাছে ওই জায়গাটাই মানে ভাবে না, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, সেখানটাতেও আমাকে ঢুকিয়ে দিয়েছে। সেই জন্যই এই কাণ্ডটা ঘটেছে। তার জন্য এখন আমি যদিও ইনস্ট্যান্ট সে সময় খেলনা পাইনি, পুতুল পাইনি, কিন্তু আমি তখন প্রথম অবস্থায় মুখে মুখে বুঝিয়েছিলাম, একটা গ্রাফ করে বুঝিয়েছিলাম, যেরকমভাবে বাবা মা দাদা ঠাম্মি দাদা দিয়া এরকম করে, তার মেয়ে তার ছেলে এরকম করে। সেইটা না ও ঠিক করতে পারেনি, মানে মানে তখনকার মতো ঠিক আছে, কিন্তু আবার কনফিউজ হয়ে গেছিলো, ওটা একটা বড় চার্ট হয়ে গেছিলো, তো বুঝতে পারেনি। নেক্সট ডে আমি যখন এইবারই কলকাতা গেলাম ট্রিটমেন্টে, তখন দেখছি ও আবার একই কথা বলছে। তখন আমার কাছে একটা কপি ছিল, নিয়ে যাই সবসময় কিছু না কিছু একটু আর্ট করার জন্য। ওর মধ্যে পুরো এঁকে, দাদুর ছবি এঁকে, দিদার ছবি এঁকে, ঠাকুমা ঠাকুরদা বাবা মা পিসিদের ছবি এঁকে, পিসিদের নাম লিখে লিখে, এই তোমার পিসি এই তোমার পিসি এরকম করে লিখে লিখে আমি তখন ওকে বুঝালাম যে ব্যাপারটা কী। তখনও বুঝলো, কিন্তু তবুও আমাকে ডক্টর ইসলাম বলেছে যে না, বাচ্চাদের ওকে মানে পুতুল খেলা ব্যাপারটা খেলাতে হবে, কারণ এটা থেকে এইটুকু ক্লিয়ারেন্সেও হবে না, ওই ব্যাপারটাকে ফিল করতে বুঝতে হবে। ওগুলো খেললেইও বুঝে যাবে যে প্রসেসটা কী। শুধু তো রিলেশনটা বুঝলে হবে না, হাজব্যান্ড ওয়াইফটা ক্রিয়েট হয় কী করে, সেই বিষয়টাও ওকে ক্লিয়ার হয়ে যাবে ওখান থেকে। যখন আমরা পুতুলের বিয়ে করাবো তখনই ও বুঝে যাবে যে আমরা ছোটোবেলায় যেটা খেলেছি আর কি, সেই পুতুলের বিয়ে দেয়া, পুতুলকে রাত্রিবেলা ঘুম পাড়ানো, মানে ওটাও যে একটা লাইফ, ওইভাবে এই ইমোশনসগুলো ওর ভেতরে তৈরি হবে।
একটা পুতুলের প্রতি যে ইমোশনগুলো আমাদের ছিল, যে টানগুলো, সেইগুলো ওর ভিতরে নেই, সেটা ওকে তৈরি করে দিতে হবে। এটা আমি করব। আমি এই দুদিনের মধ্যে সত্যি সময় পাইনি, যাব, আমি গিয়ে পুতুল কিনে নিয়ে এসে করব। আমি তাই বলবো যে অন্যান্য মাদেরও যে একটু ফলো করবেন এই ব্যাপারটাও, যে এই জিনিসটাও কিন্তু বাচ্চাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি জানা ছিল না আমার, যার জন্য আমার ছেলের একটা ল্যাক হয়ে গেছিলো। এটা এবার ধীরে ধীরে আমাকে আবার ঠিক করে ফেলতে হবে। আর বাচ্চাদের মাদের, আমি আজকে মা বাবাদের একটা কথা বলবো, যে কোনো, সে বাচ্চা অটিস্টিক হোক বা না হোক, যে কোনো প্রবলেম বা বিনা প্রবলেমের যে কোনো ধরনের মা বা বাবা, দুজনের ক্ষেত্রেই মা বা বাবা হওয়া যে কতটা কঠিন তা আমরা মা বাবারাই জানি, এবং আমাদের মা বাবারাও জানতো। আমরা ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম, আমার মনে হয় আমরা সবাই শুনেছি, যে মা বাবা হওয়া সহজ কথা নয়। আজ মা বাবা হয়ে সত্যি আমি বুঝি এটা, যে সত্যিই সহজ কথা নয়। আমি দুটো জিনিস কিনে এনে দিলাম, সেটা হলেই কিন্তু আমার কর্তব্য পূর্ণ হয়ে যায় না। আমার বাচ্চাটার গায়ে যখন একটা আঁচড় লাগে, আমারই কখনো আমার নিজের সাথে ঘটেছে, আমার লোহা বাঁধানোটার মধ্যে কোনো ফাটল ধরেছিল, সেই ফাটলটা থেকে আমার ছেলের এক সময় থাইয়ের কাছে চিড়ে গেছিল, হালকা একটা স্ক্র্যাচ পড়েছিল। আমার ভেতরটা না, এই ঘটনাটা ঘটেছিল কলকাতায়। আমি মানে না পারছি লোহা বাঁধানোটা খুলতে, না পারছি, মানে আমি যে কী করবো দিশা পাচ্ছি না। আমার মনে হচ্ছিলো যে কতক্ষণে আমি রায়গঞ্জে আসবো এবং আমি ওটাকে খুলে মানে চেঞ্জ করবো। আমি খুব টেনশানে ছিলাম, যেহেতু আমার ক্যান্সার, এবং আমার লেফট হ্যান্ডে লোহা বাঁধানো থাকে, লেফট হ্যান্ডটা ফাঁকা রাখাটাও একটা মানে কী বলবো, মানে সামাজিকতার ক্ষেত্রে একটা দৃষ্টিকটু। অথচ আমার ডাক্তারের বারণ আছে যে লেফট হ্যান্ডে যেহেতু আমার গ্ল্যান্ড নেই বাদ দেয়া, সেখানে কোনো রকমের কোনো এরকম ধারালো জিনিস রাখা যাবে না, কোনো কিছু বাধা রাখা যাবে না, এইগুলো। তার উপরে ছেলের গায়ে, মানে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম। সেই অনুভূতি থেকেই বলি যে বাচ্চার কিছু হলে মা বাবার ভেতরটা প্রচণ্ড কষ্ট দেয়, ভীষণ আহত হয়। আহত হয়, কিন্তু আমরা সেটাকে নিয়ে লড়ি। সবচেয়ে বড় বিষয়, লড়তেই হবে, যাই হয়ে যাক। আমাদের লড়াইটাই আমাদের সন্তানদেরকে পরবর্তী জীবনে লড়তে শেখাবে। যাই হয়ে যাক, হার মানা যাবে না। আজকে অনেক হলো, আর আজকে এখানেই শেষ করছি, আজকে আর বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাকে চেষ্টা করব আবার আমার কোনো একটা অনুভূতি নিয়ে আসার। আজকের মতো এখানেই, নমস্কার।